আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি এইচএসসি ক্লাসের ইংরেজি প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জেনে থাকবে টপিকসটার নাম হলো ফ্লো চার্ট। এটা 2 নাম্বার যে প্রশ্নটা থাকে ফ্লো চার্টটা। তো আমরা যারা ক্লাসে পড়াই ইন্টারমিডিয়েটে এবং বিশেষ করে আমরা যারা খাতা মূল্যায়ন করি পরীক্ষার খাতা, তো আমরা এই খাতা দেখতে গিয়ে হরহামেশাই যে জিনিসটা লক্ষ্য করি যে ছাত্রছাত্রীরা জাস্ট ফ্লো চার্টটা লেখার যে সিস্টেমটা সেটা না জানার জন্য ভুল ভাবে তারা উপস্থাপন করে, যার ফলে আমাদের ইচ্ছা থাকার পরেও নাম্বার দিতে পারি না। তো আজকের এই ক্লাসে তোমরা যারা আছো তোমরা একটু খেয়াল করো যে ফ্লো চার্টটা যদি সিস্টেমেটিক্যালি লেখা যায় তাহলে ভালো নাম্বার এখানে পাওয়া যাবে। আর যদি না বুঝে লেখো তাহলে এখানে নাম্বার না পাওয়ার সম্ভাবনাই বেশি, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের খাতায় আমরা লক্ষ্য করি। তো যাই হোক, কথা বাড়াবো না। আজকে আমরা শুরুতেই ইউনিট 7 লেসন 4 আমেরিগো এ স্ট্রিক্ট চাইল্ড, এই গল্পটা সবারই খুবই পরিচিত একটা গল্প। এটা নিয়ে আলোচনা শুরু করব। এটার এই প্যাসেজটা থেকে ফ্লো চার্ট কিভাবে লিখতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বিষয়টা সম্পর্কে একটা মৌলিক ধারণা দেওয়ার জন্য আজকে আমরা প্রথম ক্লাসটা ইংরেজি এবং বাংলা দুটার সংমিশ্রণেই উপস্থাপন করার চেষ্টা করব, যাতে করে তোমরা এই বিষয়টা বুঝতে পারো এবং তোমরা পরীক্ষায় ভালো করে লিখতে পারো। পর্যায়ক্রমে আমরা পরবর্তী লেসনগুলোতে ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব আস্তে আস্তে বাংলা থেকে বের হয়ে কিভাবে শুধু ইংরেজিতে বিষয়গুলো উপস্থাপন করা যায় সেই বিষয় নিয়ে আমরা পরে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে আমরা ফ্লো চার্ট বিষয়টা তোমাদের সামনে আমি উপস্থাপন করতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমেরিগো এ স্ট্রিক্ট চাইল্ড, এই লেসনটা সম্পর্কে তোমরা সবাই অবগত। আমি সার কথাটা একটু বলে নেই। এই গল্পটাতে আমেরিকাতে একজন পথ শিশু, এ স্ট্রিট চাইল্ড, যার নাম আমেরিগো, হি ওয়াজ 13 years old, তার লাইফ হিস্ট্রি ইন ব্রিফ এই প্যাসেজটাতে দেওয়া আছে। আসলে এই স্টোরিটা not only for Amerigo, this story represents the tokai or the still child, the roadless children all over the world. Amerigo এখানে পৃথিবীর সমস্ত স্ট্রিট চাইল্ডদের একটা সিম্বল আমরা বলতে পারি। তো এই গল্পটা যদি আমরা পড়ি তাহলে আমরা প্রথমে দেখব যে আমেরিগো, a 13 years old boy or child, is totally separated from his parents. So it's very sorrowful event in his life. আমরা যদি টোটাল প্যাসেজটা পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে আমেরিগো তার এই অল্প বয়সে সে অনেকগুলা কঠিন কাজ করে, ওর জবস যেগুলো এগুলো করে। মূলত এই প্যাসেজটাতে তার সেই এক্সপেরিয়েন্স গুলোর কথাই কিন্তু তুলে ধরা হয়েছে। তো এখানে দেখো, তোমরা তো প্যাসেজটা টোটালি পড়বা, পড়ার পরে ফ্লো চার্ট লেখার সময় বিশেষ করে এখানে যে 2-3টা লাইন লেখা থাকবে বোল্ড লেটার দিয়ে, সেই বিষয়টা অবগত হওয়া খুব জরুরি। এই বিষয়টার মধ্যে নিহিত থাকবে আমরা ফ্লো চার্টটা কিভাবে লিখব। তো এখানে লেখা আছে, দেখো লেখা আছে বেসড অন ইয়োর রিডিং অফ দ্য প্যাসেজ। এইটুকুর অর্থ হলো যে প্যাসেজটা তোমাকে দেওয়া হলো পরীক্ষায় সেটা পড়ার উপরে ভিত্তি করে মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস অফ দ্য ফ্লো চার্ট। কথাটা আমি এখানে লিখি নাই জায়গার স্বল্পতার জন্য, যে এই ফ্লো চার্টের যে বক্স গুলো দেওয়া আছে, দেখো 1 2 3 4 5 6 6টা বক্স দেওয়া আছে। সেগুলোর মধ্যে নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ লেখা থাকবে, যে 1 নাম্বারটা লিখে দেওয়া আছে, বাকি 5টা লিখতে হবে। কি বিষয়ে লিখতে হবে এখানে কিন্তু দেওয়া থাকবে। লক্ষ্য করো সবাই, লেখা আছে শোয়িং, দেখাও, দ্য ওড জবস অফ আমেরিগো ফর হিজ ফ্রেন্ডস, অর্থাৎ আমেরিগো এবং তার বন্ধুরা কি ধরনের ওড জবস গুলা করে থাকে সেগুলো দিয়ে এই ফ্লোচার্টটা
লিখতে হবে। তো পরীক্ষাতে প্রশ্নটা থাকবে জাস্ট এইভাবে দেওয়া থাকবে, প্রথম একটা বক্স দেওয়া থাকবে, তারপরে অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে পরপর আরো 5টি, টোটাল 6টা বক্স দেওয়া থাকবে। কিন্তু আমরা যখন উত্তর লিখবো, উত্তর লেখার ক্ষেত্রে আমরা ফ্লোচার্টটা এইভাবে না লিখে, লেখার সুবিধার্থে আমরা উপর থেকে নিচে এইভাবে লিখবো। এবং এই বক্স গুলা করে নেওয়ার ক্ষেত্রে আমরা যদি স্কেল ব্যবহার করি, তাহলে বক্স গুলো দেখতে সুন্দর হবে, প্রশ্নের যে উত্তরটা সেটার উপস্থাপনাটা সুন্দর হবে। যাই হোক, আমরা লক্ষ্য করব দুটা জিনিস এখানে, যে নাম্বার 1 হ্যাজ বিন ডান, অর্থাৎ 1 নাম্বার বক্সে যে উত্তরটা লেখা আছে সেটার স্টার্টিংটা কিভাবে করে দেওয়া আছে সেটা কিন্তু খুবই লক্ষণীয় একটা বিষয়, কারণ সেই অনুযায়ী আমাদের পরবর্তী বক্সগুলো পূরণ করতে হবে। আর কি বিষয়ে লিখতে হবে সেটা তো এখানে দেওয়াই আছে, শোয়িং দ্য ওল্ড জবস অফ আমেরিকা এন্ড হিজ ফ্রেন্ডস। তো এন্ড হিজ ফ্রেন্ডসটা আমি এখানে লিখি নাই জায়গা স্বল্পতার জন্য, এখন এই বিষয়গুলো আমরা লিখি। আরেকটা জিনিস হলো যে ফ্লোচার্ট লেখার সময় অবশ্যই প্রত্যেকটা বক্সের নিচে আমাদেরকে অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে, এটা জরুরি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন উত্তরগুলো লেখা শুরু করে দিই। তো প্রথম উত্তরটা আমাদের ভালো করে দেখতে হবে, এটা স্টার্টিংটা দেওয়া আছে কালেক্টিং ট্রাশ, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এর উত্তরটা দেওয়া হয়েছে। তো আমাদের মাথায় রাখতে হবে যে পরবর্তী যে উত্তরগুলো আমরা লিখবো সেগুলো প্রেজেন্ট পার্টিসিপল করে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যেন আমরা উত্তরগুলো লিখি। আরেকটা বিষয় এখানে লেখা আছে, লক্ষ্য করো, মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস। মেক শর্ট নোটস এর মানে হলো যে আমরা যে ইনফরমেশন গুলো এখানে দিব সেগুলো কখনোই ফুল সেন্টেন্সে লেখা যাবে না। ফুল সেন্টেন্সে লিখলে সেগুলো আমরা ক্রস মার্ক দিয়ে দিব, নাম্বার দেওয়া হবে না সেখানে। কাজেই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ যে বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে সেগুলো সংক্ষেপে লিখতে হবে। আর কিভাবে লিখতে হবে, স্টার্টিং নাম্বার 1 এটা তো দেওয়াই আছে, সেটা ফলো করতে হবে। তাহলে এই টোটাল প্যাসেজটা যদি আমরা পড়ি, দেখবো আমেরিগো এবং তার বন্ধুরা অনেকগুলো কাজ করে, যে কাজগুলো তাদের মতো বয়সের চিলড্রেনদের, ছেলে মেয়েদের করার কথা নয়। যেমন কালেক্টিং ট্রাশ, একটা যে এই বয়সের একজন বাচ্চা কি করছে, সে বিভিন্ন জায়গা থেকে, নর্দমা থেকে, স্ট্রিটের পাশ থেকে তারা এই ট্রাশ বা ময়লা আবর্জনা এগুলো কালেক্ট করছে। নিঃসন্দেহে এগুলো অড জবস। তারপরে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে তারা শুধু কালেক্টিং ট্রাশ না, এগুলো আবার ক্যারি করে নিয়ে গিয়ে ভেন্ডারের কাছে তারা বিক্রি করছে। তো বিক্রি করার ইংরেজি হলো সেল। তো সেলটার সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে লিখতে হবে সেলিং দোজ বা দিস ট্রাশেস। তারা শুধু এইগুলা কালেক্টই করছে না, পাশাপাশি সেলিং দিস ট্রাশেস, সেগুলো বিক্রি করছে। তাহলে আমি যে শুরু করলাম সেলিং প্রেজেন্ট পার্টিসিপল করে, অর্থাৎ স্টার্টিংটা কি দেওয়া আছে, কালেক্টিং, ওটা ফলো করে আমি দ্বিতীয়টা লিখলাম সেলিং দিস ট্রাশেস। এখন আসি তারপরের বক্সে, নাম্বার 3। এই বক্সে আমরা কি লিখবো, সবগুলো তথ্য কিন্তু এই প্যাসেজের মধ্যে দেওয়া আছে। আর তারা কি কি করে, দেখা যায় যে আমেরিগো এ 13 ইয়ার্স ওল্ড স্ট্রিট চাইল্ড, সে বিশাল একটা বড় হিউজ আইসক্রিম বক্স বহন করে, যেটা তার জন্য বহন করা টু মাচ টাফ এন্ড পেইনফুল। তারপরে সে সেটা করে। তো এবং এটা বহন করার জন্য, বহন কেন করে সে, কারণ সে ওয়ার্ক ইন অ্যান আইসক্রিম ফ্যাক্টরি, সে একটা আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করে। Work in an ice cream factory is very tough and difficult for a child of 13 years old. So আমরা সহজে এটা লিখতে পারি যে working in ice cream shop, আমরা এটা লিখতে পারি। তাহলে কি দেখা গেল, এখানে ওয়ার্কের সঙ্গে আইএনজি যোগ করে আমরা উত্তরটা সাজিয়ে নিলাম, ওয়ার্কিং ইন আইসক্রিম শপস। তো আইসক্রিমের দোকানে কাজ করাটা একজন স্ট্রিট চাইল্ড বলি বা একজন সাধারণ চাইল্ড বলি, তার জন্য এটা ভেরি ডিফিকাল্ট এন্ড পেইনফুল। কাজেই নিঃসন্দেহে এই কাজটা একটা ওড জবস এর মধ্যেই পড়ে গেল। এরপরে সে কি করে,
যেটা আগে বলছিলাম যে আইসক্রিমের বক্স হেভি, একটা ভারী একটা বিষয়, কারণ সেখানে বরফ থাকে। তো একদম 13 ইয়ার্স ওল্ড একটা চাইল্ডের পক্ষে এটা বহন করা তো পেইনফুল নিঃসন্দেহে। তাহলে আমরা এটাও একটা অর্জব হিসেবে লিখতে পারি। ক্যারিটার সঙ্গে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে এটা হয়ে যাবে ক্যারিং এ হেভি বক্স। সে বড় একটা ভারী বোঝা বহন করতেছে। তো ক্যারিংটাও এই একই ধারাবাহিকতায় কালেক্টিং, সেলিং, ওয়ার্কিং, ক্যারিং আমরা লিখলাম। তারপরে যদি দেখি আর কি কি ওড জবস গুলো তারা করে থাকে, আমরা যদি এই প্যাসেজটা পড়ি তাহলে দেখবো যে আমেরিকার সে ঘুমায় আমেরিকাতে। কোথায় ঘুমায়? অন দ্য স্ট্রিটস, রাস্তায় ঘুমায়। তো আমেরিকার মতো দেশে যেখানে বরফ পড়ে, তুষার পড়ে, তো সেখানে এত ঠান্ডার মধ্যে একটা ওপেন ইয়ারে অন দ্য স্ট্রিটস, রাস্তায় ঘুমানোটা তো পেইনফুল নিঃসন্দেহে। তাহলে সেটা একটা অড জবস আমরা বলতে পারি। তাহলে আমরা লিখতে পারি স্লিপিং, স্লিপটার সঙ্গে আইএনজি যোগ করে লিখতে পারি স্লিপিং অন রোডস বা অর স্ট্রিটস। হ্যাঁ, যে সে কোথায়? রাস্তায় ঘুমায়। তাহলে স্লিপিং অন দ্য রোড ইজ আনডাউটলি এন ওড জবস অর পেইনফুল জব ফর এ চিলড্রেন, এ চাইল্ড, সরি। নাম্বার 6, আমরা লাস্ট যে বক্সটা আছে সেখানে আমরা একটা তথ্য দিব, সেটা হলো আমেরিকার অনেক তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। তো আমেরিকার সম্পর্কে আমরা লিখলাম 4টা। এখন তার ফ্রেন্ডস সম্পর্কে আমরা লিখতে পারি। তো এখানে আমরা যদি দেখি এই প্যাসেজটাতে লক্ষ্য করলে আমরা দেখবো যে আমেরিকার এক বন্ধু গ্লাস ফ্যাক্টরিতে কাজ করে। তো গ্লাস ফ্যাক্টরিতে কাজ করা, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করা, আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করা, এই ধরনের জবস গুলা আনডাউটলি এগুলো রিস্কি ফর এ চাইল্ড। সো আমরা দেখি যে আমেরিকার ফ্রেন্ড সেই গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে কি হলো, একটা গ্লাসের পিচ অফ গ্লাস ছুটে এসে তার চোখে গেল এবং তার একটা চোখ ড্যামেজ হয়ে গেল। তার মানে তাহলে এই গ্লাস ফ্যাক্টরিতে সে কাজ করে, এটাও নিঃসন্দেহে একটা ওড এন্ড ডেঞ্জারাস জব। তো আমরা এটা লিখতে পারি তাহলে ওয়ার্কিং ইন এ গ্লাস ফ্যাক্টরি, ওয়ার্কিং ইন এ গ্লাস ফ্যাক্টরি, গ্লাস ফ্যাক্টরিতে কাজ করে, এটাও তার জন্য একটা নিঃসন্দেহে ওড জব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে লেখার যে কৌশলটা এটি হলো মূল বিষয়। অর্থাৎ স্টার্টিংটা তোমার জন্য হ্যাজ বিন ডান ফর ইউ, তোমার জন্য করে দেওয়া আছে, তুমি সেটা অনুসরণ করে লিখবা। সেক্ষেত্রে প্রথম যে ভার্বটা দেওয়া আছে সেটা খুবই লক্ষণীয়, এটা কোন ফরম্যাটে দেওয়া আছে। আমরা যদি দেখি কালেক্টিং, এটা আইএনজি দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফরম্যাটে করা আছে। এবং লক্ষ্য করো আমরা নাম্বার 2, 3, 4, 5, 6 প্রত্যেকটা বক্স লেখার সময়, বক্সে আমরা ইনফরমেশন গুলা লেখার সময়, নোটস গুলা লেখার সময় ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি যোগ করে দিয়েছি। তো তোমরা এইভাবে লেখার চেষ্টা করবে। আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হলো যে এই একটা প্যাসেজে অসংখ্য তথ্য দেওয়া থাকে, পরীক্ষায় লিখতে হয় মাত্র 5টা, কিন্তু প্যাসেজে দেওয়া থাকে কিন্তু অনেকগুলো। সেক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে এই যে এরো চিহ্ন আমরা ব্যবহার করি, এই এরো চিহ্নটা ব্যবহার করার উদ্দেশ্য হলো এটাই, ধারাবাহিকতা যেন বজায় রাখা হয়, এই বিষয়টা লক্ষ্য করতে হবে। তো প্যাসেজে সিস্টেমেটিক্যালি একটার পর একটা তথ্য দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চেষ্টা করবে যতটুকু সম্ভব ধারাবাহিকভাবে তথ্যগুলো লেখার। হ্যাঁ, আর একটা জিনিস হলো যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এমন কোন তথ্য এখানে লেখা যাবে না যে তথ্যটা এই লেসনের মধ্যে দেওয়া নেই। কারণ আমি বলি যে তোমাদের এই যে ইউনিট গুলো শুরু হয়, যখন একটা ইউনিটের অধীনে বেশ কয়েকটা লেসন থাকে, দেখা যায় ওই লেসন গুলা একই ধরনের হয়ে থাকে, তথ্যগুলো প্রত্যেকটা লেসনের মধ্যে কম বেশি দেওয়া থাকে, কিন্তু সেখানে পরীক্ষাতে তোমাদের দেওয়া থাকবে একটা লেসন, ওই লেসনের মধ্যে যে তথ্যগুলো, ইনফরমেশন গুলো দেওয়া আছে ওই ফ্লোচার্টের ক্ষেত্রে শুধুমাত্র ওখান থেকে যে তথ্যগুলো পাওয়া যাবে, নোটস গুলো পাওয়া যাবে, সেগুলো লিখতে হবে। এর আগে বা পরে অন্যত্র কোথাও থেকে এই তথ্যগুলো এখানে সংযোজন করার কোনো অবকাশ নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি মনোযোগ সহকারে আমার এই লেকচারটা দেখো তাহলে এটা খুব সহজে তোমরা এই ফ্লোচার্টটা করতে পারবা। আর যে কথাটা আমি বারবার আবারও বলি যে এখানে 2-3টা বিষয় লক্ষণীয়। এক, এই প্যাসেজের শুরুতেই যে বোল্ড লেটারে যে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকবে সেই ইনস্ট্রাকশনটা
পড়তে হবে। কি বিষয়ে লিখবো সেটা যদি আমি এখানে না বুঝি, তাহলে এই নোটস গুলা অর্থাৎ ইনফরমেশন গুলা মিস ইনফরমেশন চলে আসবে, সেক্ষেত্রে সেই নাম্বার গুলা কর্তন হবে। নাম্বার 2 যেটা হবে, প্রথম যে লাইনটা দেওয়া আছে অর্থাৎ যে প্রথম যে বক্সটা নাম্বার 1 যেটা দেওয়া থাকবে, সেটা স্টার্টটা কিভাবে করা হয়েছে সেটা লক্ষণীয়, সেটা অনুসরণ করে বাকিগুলো লিখতে হবে। নাম্বার 3, যে বক্স গুলো মাঝে অবশ্যই এরো চিহ্ন ব্যবহার করতে হবে। আরেকটা বিষয় আমি শুরুতে তো তোমাদের বলে দিয়েছি, সেটা হলো যে ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে your answer should not be in a full sentence. It's not allowed for writing flowchart. এই কথাটা মাথায় রাখতে হবে যে তথ্যগুলো অবশ্যই শর্ট নোটস, এক কথায় উত্তর দিতে হবে, নট ইন ফুল সেন্টেন্স। কোনো অবস্থাতেই পূর্ণ বাক্য দিয়ে লেখা যাবে না, যেটা আমরা অধিকাংশ পরীক্ষার খাতাগুলো তো দেখি যে ছাত্রছাত্রীরা তো ওই পুরো লাইনটা তুলে নিচ্ছে, যার ফলে দেখা যায় যে একটা বক্সের মধ্যে 3-4 লাইন পর্যন্ত ছাত্ররা লিখে ফেলে, না বুঝে লিখে ফেলে। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে এই ফ্লোচার্ট লেখাটা, এটা সম্পর্কে স্পষ্ট একটা ধারণা নিয়ে লিখতে পারলে ভালো নম্বর এখান থেকে পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার এই লেকচারটা যদি ভালো করে পড়ে থাকো, শুনে থাকো, তাহলে আশা করি তোমরা উপকৃত হবা। এবং পরবর্তী ইয়েতে ক্লাসেও আমরা আরেকটা বিষয়, একটা লেসনের উপরে ফ্লোচার্ট লেখা, এবং সেটা একটু অন্য স্টাইলে কিভাবে পরীক্ষায় দেওয়া থাকে, শুধু যে আইএনজি যোগ করে দেওয়া থাকবে এমন না, অন্যভাবে দেওয়া থাকতে পারে। আমরা পরপর কয়েকটা ক্লাস নিব ফ্লোচার্টের উপরে, এগুলো দেখিয়ে তোমাদের ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা হবে। আর পর্যায়ক্রমে আরো যে বিষয়গুলো আছে, যেমন ইনফরমেশন টেবিল আছে, তোমাদের চার্টস এন্ড গ্রাফস একটা বিষয় আছে, সেটা অনেক ছাত্রছাত্রী লিখতে পারে না। আমি আশা করব তোমরা যদি আমার ওই ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের এই যে চার্টস এন্ড গ্রাফস লেখার যে ভীতিটা আছে, আশা করি ইনশাল্লাহ থাকবে না। তো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা। আর সবার কাছে তো বাসা বই আছে, নোট গাইডস বা বিভিন্ন ধরনের বই আছে, টিচারদের সাপ্লিমেন্টারি বুকস তোমাদের কাছে আছে। তোমরা আরো ফ্লোচার্ট দেখবা এবং সেগুলো অনুসরণ করবা। আর এই বিষয়ে তোমাদের যদি আরো কিছু জানার আগ্রহ থাকে, তবে তোমরা কমেন্টসে আমাদের জানাবা, এবং আমরা চেষ্টা করবো তোমাদের আমাদের ফোন নাম্বার দেওয়ার জন্য, যদি সম্ভব হয় তো ফোনে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করব যত্ন সহকারে তোমাদের সেই উত্তরগুলো, তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকবে। আগামী ক্লাসে আমরা আবার নতুন আরেকটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। টিল দেন, আল্লাহ।